স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর ইতিহাস পরপর পড়ে দিচ্ছি। আজকে অধ্যায় 6 সমাজের ঘটনা প্রবাহ, ডায়নামিক্স অফ সোসাইটি। দেখো, সমাজ প্রাচীন গ্রিসে বলো, ভারতে বলো, সব জায়গায় সমাজ ছিল বিভিন্ন রকম ভাবে শ্রেণীবিভক্ত। সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। দেখো, প্রাচীন গ্রিস ও ভারতের সামাজিক অসাম্য। সভ্যতার আদিকাল থেকে পৃথিবীর বিভিন্ন সভ্যতার সামাজিক সংগঠনে অসাম্য বিরাজমান ছিল। মানে সব জায়গায় সাম্য ছিল না, সব বিভিন্ন ধরনের সমাজ বিভিন্ন রকম বিভাগ বিভক্ত ছিল। এই সামাজিক অসাম্যের ভিত্তি ছিল কোনো কোনো ক্ষেত্রে অর্থনীতি, আবার কোনো কোনো ক্ষেত্রে জাতি ব্যবস্থা। প্রাচীন গ্রিস ছিল অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত সামাজিক অসাম্যের অন্যতম প্রতীক। মানে প্রাচীন গ্রিসে মূলত অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল ওদের সামাজিক অসাম্য। প্রাচীন রোম ও অন্যান্য কিছু সভ্যতায় অর্থনৈতিক অসাম্যের ভিত্তিতে সামাজিক অসাম্য উচ্চ নিচ স্তরের সৃষ্টি হয়েছিল। আবার প্রাচীন ভারতে বর্ণ ও জাতি ভিত্তিক বিভিন্ন সামাজিক স্তর গড়ে উঠেছিল। ভারতের বর্ণ ও জাতি ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল বৈদিক যুগ থেকে। বৈদিক আর্যরা ভারতীয় অনার্যতা থেকে নিজেদের জাতি স্বাতন্ত্র্য রক্ষার উদ্দেশ্যে যে চতুর্বর্ণ ব্যবস্থা জন্ম দিয়েছিল তা পরবর্তীকালে আরো নানা উপবর্ণে বিভক্ত হয়েছিল। আর নারীর অবস্থা কেমন ছিল? প্রাচীন সমাজে নারীর অবস্থার নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন ভারতে নারীরা শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল। মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রীতির প্রচলন ঘটেছিল। ভারতীয় নারী কিছু সম্পত্তি রাখার অধিকারও ভোগ করত, যেগুলোকে বলা হতো স্ত্রীধন। আমরা পড়ব। আবার প্রাচীন মিশরে নেফারতিতি, ক্লিওপেট্রা প্রমুখ রাজনৈতিক প্রতিপত্তিশালী নারীর মতো ভারতেও রানী দুর্গাবতী, রাজিয়া, নূরজাহান প্রমুখ নারী রাজনীতি তথা রাষ্ট্র পরিচালনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তবে দেখো, সামাজিক স্তর বিন্যাস, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। প্রাচীন গ্রিস এবং প্রাচীন ভারতে সমাজ ব্যবস্থার বিভিন্ন সামাজিক স্তর ভেদ ও অসাম্যের অস্তিত্ব ছিল। প্রাচীন গ্রিসে যেমন কৃতদাস ব্যবস্থা অস্তিত্ব, সেখানকার সমাজে স্বাধীন নাগরিক ও কৃতদাসদের মধ্যে অসাম্য সৃষ্টি হয়েছিল। স্বাধীন নাগরিক একরকম সুযোগ সুবিধা, সমস্ত রকম প্রিভিলেজ ভোগ করবে, সুযোগ সুবিধা ভোগ করবে, আর কৃতদাসদের তো কিছুই ছিল না। তেমনি প্রাচীন ভারতে বর্ণ ও জাতি ব্যবস্থা সমাজের নানা বৈষম্যের সৃষ্টি করেছিল। অবশ্য প্রাচীন গ্রিস বা রোমে কৃতদাস বলতে যাদের বোঝানো হতো, সেই অর্থে প্রাচীন ভারতে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল না। তবে ভারতীয় সমাজে তখন ব্রাত্য, নিষাদ, পতিত, ক্ষত্রিয় প্রভৃতি বিভিন্ন অচ্ছুত জাতির উত্থান ঘটেছিল। আবার বিভিন্ন বর্ণের মধ্যে সামাজিক সংমিশ্রণের ফলে ভারতের রাজপুত জাতির মতো বীর যোদ্ধা জাতিরও উদ্ভব ঘটে। দেখো, প্রাচীন গ্রিসের কৃতদাস সমাজ কেমন ছিল। প্রাচীন গ্রিসের পরিচয় এক হচ্ছে সুপ্রাচীন সভ্যতা। প্রাচীন গ্রিস ছিল উন্নত সভ্যতার লীলাভূমি। খ্রিস্টপূর্ব প্রায় 3000 অব্দে প্রাচীন গ্রিসের সভ্যতার সূচনা হয়। প্রাচীন গ্রিক সভ্যতাকে ভিত্তি করে আধুনিক ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে। কেননা গ্রিক সভ্যতার পরে প্রাচীন রোমান সভ্যতা এবং পরবর্তীকালে রোমান সভ্যতার ভাঙনের পরে আধুনিক ইউরোপীয় সভ্যতার উৎপত্তি হয়েছে। হচ্ছে পোলিস। প্রাচীন গ্রিসের এই সভ্যতা একটিমাত্র ক্ষুদ্র দেশ বা ভূখণ্ডে সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন ছোট ছোট পোলিস বা নগর রাষ্ট্র, সিটি স্টেট নিয়ে প্রাচীন গ্রিস গড়ে উঠেছিল। তিনি উত্তর ও দক্ষিণ গ্রিস। করিন্থ উপসাগর গ্রিসের মূল ভূখণ্ডকে দুই ভাগে ভাগ করেছে, উত্তর গ্রিস ও দক্ষিণ গ্রিস। উত্তর গ্রিসে অবস্থিত ছিল থেসালি, এপিরাস, আকার নানিয়া, ইটোলিয়া, লোক্রিস, ডোরিস, ফোকিস, বিওসিয়া, মেগারিস, এটিকা প্রভৃতি নগররাষ্ট্র। দক্ষিণ গ্রিসে অবস্থিত ছিল ল্যাকোনিয়া, মেসেনিয়া, আর্কাডিয়া, এলিস, একিয়া, আর্নেলিস, সিকিওনিয়া, করিন্থ প্রভৃতি নগররাষ্ট্র। যারা হচ্ছে অন্যান্য অঞ্চল। এগুলি ছাড়াও আরো বহু অঞ্চল, ইজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপ, ক্রিট, এশিয়া মাইনরের পশ্চিম অংশ, ইতালির দক্ষিণাংশ, সিসিলি, সাইপ্রাস, উত্তর আফ্রিকা, স্পেন, ফ্রান্স ও কৃষ্ণ সাগরীয় বিভিন্ন অঞ্চল বৃহত্তর গ্রিসের অন্তর্ভুক্ত ছিল। এবার দেখো, গ্রিসে কৃতদাস প্রথার অস্তিত্ব। ইতিহাসবিদ অ্যান্ড্রুস কৃতদাস ব্যবস্থাকে গ্রিক সভ্যতার মৌলিক উপাদান বলে উল্লেখ করেছেন। প্রাচীন গ্রিক কবি থিওগনিস বলেছেন যে পেঁয়াজ থেকে যেমন গোলাপের জন্ম হয় না, তেমনি দাসীর গর্ভেও স্বাধীন মানুষের জন্ম হয় না। মানে কত বড় কথা দেখো, স্বাধীন মানুষের জন্ম হয় না আর কি, দাসের গর্ভে। প্রাচীন গ্রিসের অধিকাংশ নগররাষ্ট্রে কৃতদাস প্রথার প্রচলন ছিল এবং তখনকার পরিস্থিতিতে তা সকলের সমর্থন লাভ করেছিল। খ্রিস্টপূর্ব 5ম শতক নাগাদ গ্রিসে কৃতদাসদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অ্যান্ড্রুস জানিয়েছেন যে খ্রিস্টপূর্ব 5ম শতকে এথেন্সে 80,000 থেকে 1 লক্ষ কৃতদাস ছিল। তবে দেখো, কৃতদাস বলতে কি বোঝায়? কৃতদাস বলতে ঠিক কি বোঝায় তা নিয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন অভিমত দিয়েছেন। এক হচ্ছে সম্পত্তি। সাধারণভাবে মনে করা হয় যে সম্পত্তি বলতে যা বোঝায় তার সকল বা আংশিক বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, তবে সেই ব্যক্তি কৃতদাস বা দাস বলে গণ্য হয়।
প্রভু তার অধীনস্থ কৃতদাসের শ্রম নিজের উৎপাদনমূলক কাজে বা নিজের পরিচর্যায় ব্যবহার করার অধিকারী। 2 গবাদি পশু তুল্য। ডিও ক্রাইস্টম মনে করেন যে গবাদি পশু যেমন প্রভুর সম্পত্তি, তেমনি কৃতদাসও প্রভুর এক ধরনের সম্পত্তি। প্রভু নিজের ইচ্ছা মতো তার অধীনস্থ দাসকে কাজে লাগাতে পারে। 3 হচ্ছে কৃতদাসের মালিকানা। প্রাচীনকালে অ্যারিস্টটলেরও গ্রিসের কৃতদাস প্রথাকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে কৃতদাসের প্রভু হলো তার মালিক। প্রভুর পৃথক সত্তা থাকলেও কৃতদাসের কোনো পৃথক সত্তা বা অস্তিত্ব নেই। তার মতে দাস প্রথা হলো প্রকৃতির বিধান এবং দাসদের পক্ষেও কল্যাণকর। 2 হচ্ছে কৃতদাসদের উৎস। গ্রিসে কৃতদাস সৃষ্টির বিভিন্ন পদ্ধতি ছিল। 1 হচ্ছে যুদ্ধবন্দী। সে দেশের কৃতদাসদের একটি বড় অংশে আসতো যুদ্ধবন্দীদের মধ্য থেকে। শত্রু পক্ষের পরাজিত সৈন্য তার স্ত্রী ও সন্তানদের বন্দী করে গ্রিসের সেনাপতিরা সে দেশের দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। 2 জলদস্যুদের আক্রমণ। গ্রিসের জলদস্যুরা বিদেশিদের জাহাজ আক্রমণ করে বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল থেকে লোকজন ধরে এনে দাস বাজারে বিক্রি করত। 3 হচ্ছে অপহরণ। অনেক সময় শিশুদের অপহরণ করে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। 4 ঋণী ব্যক্তি। প্রভুর ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়ার প্রথা ছিল। 5 জন্মসূত্র। কৃতদাসদের সন্তান সন্ততি জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। কোন কোন ক্ষেত্রে পিতামাতা দারিদ্র্যের কারণে তার সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। 6 কৃতদাস আমদানি। আবার যুদ্ধবন্দী কৃতদাসদের সংখ্যা গ্রীষ্মের চাহিদার তুলনায় খুবই কম ছিল বলে থ্রেস, ইলিরিয়া, থেসালি, সিথিয়া, লিডিয়া, সিরিয়া, মিশর, আরব প্রভৃতি দেশ থেকে প্রচুর সংখ্যক দাস গ্রীষ্মে আমদানি করা হতো। 7 হচ্ছে অন্যান্য কৃতদাস। এছাড়া স্পার্টায় হেলট, থেসালিতে পেনেসটাই, সিসিলিতে কাইলিরি, ক্রিটে ক্যারোটাই ইত্যাদিও ছিল এক ধরনের দাস। তবে এরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে দাসে পরিণত হয়েছিল ভাগ্য বিপর্যয়ের মাধ্যমে। এবার দেখো দাস বাজার, দাস ব্যবসা। গ্রীসের দাস ব্যবসা একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। দাস ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন নগরাষ্ট্রে বহু দাস বাজার গড়ে উঠেছিল। সর্বপ্রথম কিওসে এবং পরবর্তীকালে এথেন্স, ডেলস, করিন্থ, ইজিনা ও অন্যান্য রাষ্ট্রে দাস বাজার প্রতিষ্ঠিত হয়। 2 বাজারে কৃতদাস উপস্থাপন। দাস বাজারে বিক্রির জন্য হাজির করা কৃতদাসের যাবতীয় বিবরণ একটি কাগজে লিখে তার গলায় ঝুলিয়ে দেওয়া হতো। এই বিবরণে দাসটির বয়স, দেশ, তার নিরোগ শরীর প্রভৃতির উল্লেখ থাকতো। ক্রেতার কেনার আগে দাসটির মাংসপেশি টিপে দেখত এবং দৈহিক শক্তি, সহ্য ক্ষমতা প্রভৃতি পরীক্ষা করত। 3 কৃতদাসের মূল্য। গ্রীসের সাধারণ দাসদের দাম খুব বেশি ছিল না। 168 ড্রাকমাই দিয়ে একজন কৃতদাস এবং 147.5 ড্রাকমাই দিয়ে একজন কৃতদাসী কেনা যেত। কোরা বলেছেন যে একজন কারিগর তার বার্ষিক আয়ের অর্ধাংশ দিয়ে একজন দাস ক্রয় করতে পারত। এবার দেখো কৃতদাসদের কর্মেনীয়। প্রাচীন গ্রীসের সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সেখানকার কৃতদাস ব্যবস্থা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। গ্রীসের দাসপ্রভুরা তাদের অধীনস্থ কৃতদাসদের বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত করত। বিভিন্ন পরিশ্রম সাধ্য ও উৎপাদনমূলক কাজকর্মে কৃতদাসদের নিয়োগের ফলে দাসপ্রভুর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসত। গৃহকাজ, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিকাজ প্রভৃতির বিভিন্ন ধরনের কাজে গ্রীসের কৃতদাসদের নিয়োগ করা হতো। মানে কৃতদাস দিয়েই সমস্ত কাজ হতো। দাসপ্রভু খুব আরামে বা বিলাস বেসনে কাটাতো। 1 হচ্ছে গৃহকাজে। গ্রীসের বেশিরভাগ কৃতদাস গৃহকাজে নিযুক্ত হতো। হোমার, হেসিয়ড, অ্যারিস্টটল প্রমুখের রচনা থেকে গৃহকাজে নিযুক্ত কৃতদাসদের উল্লেখ পাওয়া যায়। ধনী থেকে শুরু করে সাধারণ মানুষের গৃহকাজের জন্য কৃতদাস থাকতো। কোন কোন ধনী পরিবারের গৃহকাজে 50 জন পর্যন্ত কৃতদাস নিযুক্ত থাকতো। গৃহকাজে নিযুক্ত কৃতদাসরা প্রভুর বাড়িতে ঘর দোর পরিষ্কার, রান্না বান্না, শস্য ঝাড়াই, কুয়ো থেকে জল তোলা, কাপড় বোনা, প্রভুর মালপত্র বহন করা, প্রভুর সেবা করা, প্রভুর ভ্রমণ সঙ্গী হওয়া প্রভৃতি কাজ করত। কোন কোন কৃতদাসীকে প্রভুর শয্যা সঙ্গিনীও হতে হতো। 2 হচ্ছে খনীয় শিল্পে। অনেক কৃতদাসকে শ্রমিক হিসেবে বিভিন্ন প্রকার শিল্প উৎপাদনের কাজে নিয়োগ করা হতো। পরিশ্রম সাধ্য যাবতীয় কাজ প্রভুরা তাদের দাসদের দিয়ে করাতো। প্রভুর পরিচালিত হস্তশিল্পের উৎপাদনে, পাথর সংগ্রহ বা আকরিক খনিজ উৎপাদনের কাজে প্রচুর কৃতদাস শ্রমিক হিসেবে কাজ করত। 1 হচ্ছে খনিতে। অনেক খনিতে কয়েক হাজার দাস শ্রমিক নিযুক্ত ছিল। 2 শিল্পে। কোন কোন প্রভুর হস্তশিল্পের কারখানাগুলিতে শতাধিক দাস শ্রমিক কাজ করত। ছোট ছোট কারখানাগুলিতেও সমবেতভাবে বহু দাস নিযুক্ত থাকত। গম নামের জনৈক পণ্ডিত জানিয়েছেন যে এথেন্সে শিল্পের কাজে 50,000 এবং খনির কাজে 10,000 কৃতদাস নিযুক্ত ছিল। দাসরা বাণিজ্যিক জলযানের দাঁড় টানত। 3 হচ্ছে ভাড়াটে ও বন্ধকি কৃতদাস হিসেবে। ভাড়া কাটানো। প্রভু তার অধীনস্থ কৃতদাসকে ভাড়া কাটিয়ে যথেষ্ট আয় করত। এথেন্সের বিভিন্ন খনিতে এরূপ 10,000 কৃতদাস শ্রমিক ভাড়া খাটত। নিকিয়াস তার অধীনস্থ 1,000 কৃতদাসকে ভাড়া কাটিয়ে প্রচুর আয় করতেন বলে জোনোফোন উল্লেখ করেছেন।
কোনো কোনো প্রভু মাত্র একজন কৃতদাসকে ভাড়া খাটাচ্ছেন, এমন উদাহরণও পাওয়া যায়। ভাড়াটে কৃতদাসরা স্বাধীন নাগরিক ও বিদেশিদের সঙ্গে মিলিতভাবে শ্রমিকের কাজে নিয়োজিত থাকতো। 2 বন্ধকি ব্যবসার ক্ষেত্রে কৃতদাসদের ব্যবহার করা হতো। ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে না পারা পর্যন্ত তার কৃতদাস বন্ধকি হিসেবে ঋণদাতার অধীনে কাজ করত। 4 হচ্ছে কৃষিকাজে। ব্যাপকভাবে না হলেও বিশ্বের যথেষ্ট সংখ্যা কৃতদাস প্রভুর কৃষিজ ফসল উৎপাদনের কাজে নিযুক্ত থাকতো বলে জানা যায়। সাধারণ ও ধনী উভয় কৃষকরা চাষের কাজে কৃতদাস নিয়োগ করত। কবি হেসিয়ডের কাব্য থেকে জানা যায় যে ক্ষুদ্র কৃষক কৃতদাসের সহায়তায় তার জমি চাষ করত। কৃতদাসরা জমিতে চাষবাস করত, শস্য মাড়াই করত, আঙ্গুরের রস ও জলপাইয়ের তেল নিষ্কাশনের কাজ করত এবং উৎপাদিত কৃষিপণ্য বিক্রির উদ্দেশ্যে বহন করে বাজারে নিয়ে যেত। চাষের মরশুমে ভাঁটে দাস এনেও কৃষিকাজে নিয়োগ করা হতো। 5 হচ্ছে অন্যান্য কাজে। উল্লেখিত কাজগুলো ছাড়াও গ্রিসের কৃতদাসরা আরো বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত থাকতো। 1 হচ্ছে করণিক। ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে করণিকের কাজেও কোনো কৃতদাস নিযুক্ত হতো। 2 বাণিজ্য। কেউ কেউ প্রভুর ব্যবসা বাণিজ্য পরিচালনার দায়িত্ব পালন করত। 3 হচ্ছে দলিল রক্ষণাবেক্ষণ। এথেন্সের বহু কৃতদাস সরকারি দলিলপত্র রক্ষণাবেক্ষণ করতে এবং পৌর প্রশাসনের দিকে নজর রাখত। 4 রাস্তাঘাট তৈরি। সরকারি রাস্তা তৈরির কাজও কৃতদাসরা নিযুক্ত থাকত। 5 পুলিশ। এথেন্সের পুলিশ বিভাগও কৃতদাস নিযুক্ত ছিল বলে জানা যায়। এবার দাস ও দাস প্রভুর সুসম্পর্ক দেখো। গ্রীষ্মে কৃতদাস তার প্রভুর মধ্যে আনুগত্য প্রভুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রভু ভিত্তের এই সম্পর্ক কখনো কখনো মধুর হয়ে উঠত। 1 হচ্ছে একত্রে কাজ। কখনো কখনো দেখা যেত যে প্রভুর অধীনস্থ দাসরা অনেক সময় স্বাধীন শ্রমিক ও বিদেশিদের সঙ্গে একত্রে কাজ করছে। বাইরে থেকে পৃথকভাবে দাসকে চেনা যেত না। 2 হচ্ছে একত্রে বসবাস। দাসরা প্রভুর পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে বসবাস করত। ওডিসিতে উল্লেখ পাওয়া যায় যে দাস তার প্রভুর সঙ্গে একই টেবিলে আহার করছে। 3 প্রভুর জীবন রক্ষা। প্রভুর সঙ্গে সুসম্পর্কের কারণে দাস তার প্রভুর বিপদের সময় নিজের জীবন বিপন্ন করে প্রভুর জীবন রক্ষা করছে, এমন উদাহরণও পাওয়া যায়। 4 হচ্ছে পুরস্কার। প্রভু তার অনুগত বিশ্বস্ত দাসকে পুরস্কৃত করত। ঐতিহাসিক ফিনলে এথেন্সে এই ধরনের দাসদের অর্ধ স্বাধীন বলে উল্লেখ করেছে। দিয়েছে নির্যাতন। তবে আপাত দৃষ্টিতে প্রভুর সঙ্গে দাসদের সুসম্পর্ক দেখা গেল, বাস্তবে দাসদের উপর প্রভুর নির্যাতন ও অত্যাচার এই সম্পর্ককে সর্বদাই তৃপ্ত করে রাখত। 1 হচ্ছে আন্তরিকতা হ্রাস। কৃতদাস তার পরিশ্রমের বিনিময়ে ভবিষ্যতে কোনো সুদিনের আশার আলো দেখতে পেত না, ফলে সে শ্রমের প্রতি আন্তরিকতা হারিয়েছিল। 2 শারীরিক শাস্তি। এজন্য দাসদের দিয়ে কাজ করানোর জন্য প্রভু সর্বদা বিভিন্ন ধরনের শাস্তিদানের ব্যবস্থা রাখতে হতো। কোনো দাস কাজে ফাঁকি দিলে বা একটু বিশ্রাম নিতে চাইলে তার পিঠে চাবুকের নির্মম আঘাত নেমে আসতো। চাবুকের আঘাত, বেত্রাঘাত, লোহা পুড়িয়ে সেকা প্রভৃতি বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের ফলে কৃতদাসের শরীরে সারা বছরই কালচে ঘা হয়ে থাকতো। 3 অধিকার থেকে বঞ্চনা। দাসদের প্রতি কোনো অন্যায় হলে তার নিজেদের সপক্ষে আদালতে সাক্ষ্য দেওয়ারও অধিকার পেত না। 4 যৌন নির্যাতন। বহু কৃতদাসী তার প্রভুর যৌন লালসার শিকার হতো। সেনেকা বলেছেন যে সতীত্ব হারানোর ঘটনা নাগরিকদের কাছে অপরাধ হলো, কৃতদাসীদের কাছে অপরিহার্য ছিল। দাসদের উপর নেমে আসা এরূপ বহুবিধ নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সর্বদা পালিয়ে যাওয়ার চেষ্টা করত অথবা কখনো কখনো বিদ্রোহের পথে পা বাড়াত। স্পেটিয়ট, হেলট ও পেরিওকয়। পারস্পরিক সম্পর্ক দেখো। প্রাচীন গ্রিসের বিভিন্ন পলিস বা নগর রাষ্ট্রগুলির মধ্যে স্পার্টা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি নগর রাষ্ট্র। 5টি গ্রাম নিয়ে গড়ে ওঠা এই ক্ষুদ্র নগর রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের রণ নৈপুণ্য এবং সামাজিক শৃঙ্খলা। স্পার্টার সামাজিক কাঠামো অন্যান্য গ্রিক নগর রাষ্ট্রগুলি থেকে সম্পূর্ণ আলাদা ধরনের ছিল। এখানকার সমাজ প্রধানত 3টি স্তরে বিভক্ত ছিল। 1 স্পেটিয়ট নামে স্বাধীন নাগরিক, 2 হেরট নামে কৃতদাস ও 3 পেরিওকয় নামে অর্ধ স্বাধীন প্রজা। স্পার্টার উক্ত 3 শ্রেণীর মধ্যে বৈষম্য ছিল অত্যন্ত তীব্র। 1 স্পেটিয়ট বা স্বাধীন নাগরিক। নাগরিকত্ব লাভের শর্ত। স্পার্টা ছিল একটি অভিজাততান্ত্রিক নগর রাষ্ট্র। এখানকার নাগরিকত্ব লাভের প্রধান শর্ত ছিল নিজ মালিকানায় জমি থাকা। এছাড়া সাধারণ ভোজনালয়ের জন্য অর্থ প্রদানের সামর্থ্য এবং যৌবনে সামরিক শিক্ষা গ্রহণ ছিল নাগরিকত্ব লাভের অন্যতম শর্ত। তাই স্বাভাবিকভাবে স্পার্টার নাগরিকত্ব লাভের সুযোগ গণতান্ত্রিক এথেন্সের চেয়ে কম ছিল। 2 নারীদের অনাগরিকত্ব। এছাড়া নারীরা সে দেশের নাগরিকত্ব পেত না। এর ফলে স্পার্টার নাগরিকের সংখ্যা হেলট ও পেরিওকয়দের তুলনায় কম ছিল। 3 নাগরিকের সংখ্যা। 480 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টায় মাত্র 8000 নাগরিক ছিল বলে হেরোডোটাস জানিয়েছেন। 371 খ্রিস্টপূর্বাব্দে এই সংখ্যা ছিল 1000-এ নেমে আসে বলে জানা যায়। এবার যে নাগরিকদের পেশা। সৈনিক হিসেবে কাজ করা ছিল নাগরিকদের একমাত্র পেশা। প্রচুর ভূ সম্পত্তির মালিক এই নাগরিকরা হেলটদের দিয়ে তাদের জমি চাষ করত। হচ্ছে হেলট। স্পার্টায় হেলট নামে কৃতদাস শ্রেণীটি ছিল সবচেয়ে নির্যাতিত ও শোষিত শ্রেণী। ঐতিহাসিক আন্ড্রুজ বলেছেন যে স্পার্টায় হেলটটা ছিল পুরোপুরি কৃতদাস। ডোরিয়ান বিজয়ের পূর্বেকার অধিবাসীদের বংশধর এই হেলটরা একদা দুর্দশার কবলে পড়ে দাসত্ব বরণে বাধ্য হয়েছিল। তারা সামাজিক সম্পত্তি বলে বিবেচিত হতো। হেলটদের প্রকৃত মালিক ছিল রাষ্ট্র, তবে বাস্তবে হেলটদের ব্যবহারিক মালিক বা প্রভু ছিল কোনো স্বাধীন নাগরিক।
প্রভু হেলরদের বিক্রি করতে বা অন্যের কাছে হস্তান্তরিত করতে পারত না ঠিকই, কিন্তু প্রভুর অধীনে তাদের সীমাহীন পরিশ্রম করতে হতো এবং সুতীব্র নির্যাতন ভোগ করতে হতো। এবার দেখো হেলরদের কাজ। হেলররা বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হতো। এক হচ্ছে চাষবাস, চাষবাস ছিল তাদের প্রধান কাজ। দুই, সৈনিক। স্পার্টা সেনাবাহিনীতে ট্রেনিং প্রাপ্ত বহু হেলর ছিল বলে জেনোফোন জানিয়েছেন। স্পার্টার সুদক্ষ স্থল বাহিনী গঠিত হয়েছিল মূলত হেলরদের দ্বারাই। রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রের বিভিন্ন কাজে হেলরদের নিযুক্ত করা হতো বলে ঐতিহাসিক টড উল্লেখ করেছেন। তার রাষ্ট্রনীতি নির্ধারণ। পরবর্তীকালে স্পার্টায় স্বাধীন নাগরিকের সংখ্যা কমতে থাকলে হেলররাই রাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, তবে তারা কোনো উচ্চ পদ লাভ করতে পারত না। এবার কি দেখো নাগরিকের সঙ্গে সম্পর্ক। স্পার্টার স্বাধীন নাগরিকদের সঙ্গে হেলরদের সম্পর্ক মোটেই মধুর ছিল না। হেলররা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী। এক হচ্ছে হত্যালীলা। হেলরদের সর্বদা আতঙ্কে ও পদানত করে রাখার উদ্দেশ্যে স্পার্টানরা বা স্পেটিয়েট মাঝে মধ্যেই নির্বিচারে হেলরদের উপর হত্যাকাণ্ড চালাতো। রাতের অন্ধকারে স্পার্টার গোপন পুলিশ বাহিনী নির্বিচারে হেলরদের হত্যা করতো বলে অ্যারিস্টটল উল্লেখ করেছেন। স্পার্টার ম্যাজিস্ট্রেটরা হেলরদের বিরুদ্ধে বাৎসরিক যুদ্ধ ঘোষণা করে তাদের বিনাশ করত। দুই হচ্ছে সৈনিক হেলরদের উপর নজরদারি। স্পার্টার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে নিযুক্ত হেলরদের সামরিক শিবিরে সর্বদা নিরস্ত্র করে রাখা হতো এবং তাদের রীতিমতো পাহারা দেওয়া হতো যাতে তারা কোনো রকম গন্ডগোল না করতে পারে আর কি। মার্শাল ল। হেলরদের বিদ্রোহ হয়ে অঙ্কুরে বিনাশ করার জন্য ইফর নামে স্পার্টার উচ্চপদস্থ কর্মচারীরা মার্শাল ল জারি করতেন। সীমাহীন নির্যাতনের শিকার হয়ে হেলররা মাঝে মধ্যে বিদ্রোহের পথে পা বাড়াত। অবশেষে 464 খ্রিস্টপূর্বাব্দে একটি বড় ধরনের হেলর বিদ্রোহের ফলে স্পার্টার পতন অনিবার্য হয়ে পড়ে। এবার দেখো পেরিয়কয়। বংশগতভাবে গ্রিক জাতিভুক্ত স্পার্টার পেরিয়কয় শ্রেণীর সামাজিক ও রাজনৈতিক অবস্থান ছিল সেখানকার স্বাধীন নাগরিক হেলরদের মধ্যবর্তী স্তরে। পেরিয়কয়রা স্পার্টার স্বাধীন নাগরিকের বসতির নিকটবর্তী অঞ্চলে বসবাসের অধিকার পেয়েছিল, সম্ভবত নিজেদের আত্মরক্ষার কথা ভেবে, এবং কৃতদাস হেলরদের সঙ্গে নিজেদের দূরত্ব ব্যবধান বজায় রাখতে নাগরিকরা তাদের নিকটবর্তী অঞ্চলে পেরিয়কয়দের বসবাসের অধিকার দিয়েছিল। এজন্য ঐতিহাসিক উইল ডুরান্ট বলেছেন যে পেরিয়কয়রা ভৌগোলিকভাবে স্পার্টানদের বেষ্টন করে রেখেছিল এবং সামাজিক দিক থেকে তারা স্পার্টান ও হেলরদের মধ্যবর্তী স্থানে অবস্থান করত। স্পার্টার নগর রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে প্রায় 1,20,000 পেরিয়কয়ের বসবাস ছিল, যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় 1/3। এবার দেখো পেরিয়কয়দের কাজ। এক হচ্ছে নানাবিধ কার্য সম্পাদন। পেরিয়কয়রা শাসক গোষ্ঠীর রাজকীয় জমি জমা চাষ করত, শিল্প উৎপাদন ও বাণিজ্যের কাজ সম্পন্ন করত। পেরিয়কয়রা রাষ্ট্রের কৃষি, শিল্প ও বাণিজ্য সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করার ফলে স্বাধীন নাগরিকরা নিশ্চিন্তে রাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে পূর্ণ সময় ব্যয় করতে পেরেছিল। দুই, সেনাবাহিনীতে নিয়োগ। পেরিয়কয়রা নাগরিকদের তত্ত্বাবধানে স্পার্টার সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পেয়েছিল। ফিনলে বলেছেন যে স্পার্টার সেনাবাহিনীতে স্বাধীন নাগরিক ও পেরিয়কয়দের সংখ্যা প্রায় সমান ছিল। এবার দেখো বি, নাগরিকদের সঙ্গে সম্পর্ক। পেরিয়কয়দের সঙ্গে স্পার্টার স্বাধীন নাগরিকদের মোটামুটি সুসম্পর্ক বজায় ছিল। এক, নাগরিকদের কাছ থেকে তারা যথেষ্ট সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ও সহানুভূতি পেত। দুই, দেশের কৃষি, শিল্প, সামরিক কাজকর্ম প্রভৃতিতে অংশ নিয়ে পেরিয়কয়রা দেশের নাগরিকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিত। তিন, পেরিয়কয়দের সহযোগিতার বিনিময়ে নাগরিকরাও তাদের রক্ষার দায়িত্ব পালন করত। সি হচ্ছে পেরিয়কয়দের প্রতি বঞ্চনা থাকে। অবশ্য বিভিন্ন ক্ষেত্রে পেরিয়কয়রা স্পার্টার স্বাধীন নাগরিকদের দ্বারা বৈষম্যের শিকারও হতো। এক, শোষণ। তারা নানাভাবে শাসক গোষ্ঠীর অর্থনৈতিক শোষণের শিকার হয়েছিল। পেরিয়কয়দের হাতে থাকা কৃষি জমিগুলো ছিল নাগরিকদের জমির তুলনায় খুবই অনুর্বর। দুই, করের বোঝা। তাদের উপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে সর্বদা তাদের দুর্বল করে রাখার চেষ্টা চলত। তিন, অধিকার বঞ্চিত। তারা স্পার্টার রাজনৈতিকভাবে স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার লাভে বঞ্চিত ছিল। চার, সামাজিক সম্পর্কহীনতা। স্পার্টার স্বাধীন নাগরিকদের সঙ্গে পেরিয়কয়দের কোনো সামাজিক সম্পর্ক গড়ে ওঠেনি। তারা নাগরিকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারত না। পাঁচ হচ্ছে অনাগরিক। স্পার্টার পেরিয়কয়রা এথেন্সের মেটিকদের সমপর্যায়ভুক্ত ছিল, কিন্তু মেটিকরা এথেন্সের স্বাধীন নাগরিক শ্রেণীতে উন্নীত হতে পারলেও পেরিয়কয়রা স্পার্টা তা পারত না। তার সত্ত্বেও পেরিয়কয়রা স্পার্টানদের বিরুদ্ধে বিদ্রোহের পথে পা বাড়ায়নি। ঐতিহাসিক ফিনলে বলেছেন যে স্পার্টানদের প্রতি আনুগত্য দেখিয়ে তারা বুদ্ধিমানের কাজ করেছিল, কেননা স্পার্টা তাদের শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষা দিয়েছিল। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। এরপরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।